ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাত হত্যায় আজও প্রতিবাদ। শোকতপ্ত সোনাগাজীতে মানববন্ধন, ঢাকায় বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা। আমার বুকের ভিতর যে জ্বালা, আমার পরিবারের যে জ্বালা, এইরকম জ্বালা নুসরাতের পরিবারকে এড়াতে হবে। এই জ্বালা আমি আর কাউকে দেখতে চাই না। রাজন হত্যার বিচার দেখেছি, মাত্র 19 দিনে চার্জশিট গঠন করা হয়েছিল। নুসরাতের বিচারটা আরো দ্রুত করা হোক। আমাদের দাবি সোনাদি ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে নুসরাত জাহান রাফি নামে নামকরণ করা হোক। পুলিশ সতর্ক হলে মরতে হতো না নুসরাতকে। পরিদর্শন শেষে পুলিশ একজন মেয়ের সম্ভ্রম রক্ষা করে কতটুকু বলা সম্ভব, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোঝা উচিত ছিল এবং ওনারা সেভাবে উপলব্ধি করতে সক্ষম হননি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নুসরাতের গায়ে আগুন দেয়ায় সন্দেহভাজন মুখোশধারী নূর উদ্দিন ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার। অধ্যক্ষ সিরাজের মুক্তির দাবির নেতৃত্ব দিয়েছিল এই যুবক। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বাণিজ্য সুবিধার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা। ঢাকাতেই সম্পন্ন হবে হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। কমবে জেদ্দায় অপেক্ষার বিড়ম্বনা। অবশেষে শেষ হলো পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2 পিলারের পাইলিং কাজ। নির্মাণের আর কোনো প্রতিবন্ধকতা নেই, জানালেন প্রকল্প পরিচালক। এবং পহেলা বৈশাখের আগে দেশজুড়ে শ্বাস ড্রপ। রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবেই নিরাপদে, আশ্বস্ত করল র্যাব। নুসরাত হত্যার প্রতিবাদে আজও সরব সর্বস্তরের মানুষ। রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশের পর কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন পেশাজীবীরা। 30 দিনের মধ্যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ফাঁসি এবং 7 দিনের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি করেন তারা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশু ও নারীদের প্রতি সহিংসতা বাড়ছে বলে অভিযোগ তাদের। মৃত্যুর আগ পর্যন্ত নিজের উপর যৌন নির্যাতনের প্রতিবাদ করে গেছেন। তার মৃত্যুর বিচার চেয়ে এ পদযাত্রা। বিক্ষুব্ধ এ পদযাত্রা রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গৌরব 71 নামের একটি সংগঠন আয়োজন করে এ প্রতিবাদ কর্মসূচির। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নারী আন্দোলন কর্মী ও অন্যান্য পেশাজীবীরা। ধর্ষণের পর তাদের ঘাড় মোটকে হত্যা করা হচ্ছে, কিন্তু একটি ঘটনারও সেই অর্থে কোনো দৃষ্টান্তমূলক বড় শাস্তি কিন্তু আমরা দেখি নাই। কাজে রাষ্ট্র একটি ধর্ষকের রাষ্ট্র হয়ে যাচ্ছে, রাষ্ট্র একটি নিপীড়কের রাষ্ট্র হয়ে যাচ্ছে। নারী, শিশু এবং সাধারণ মানুষ, তাদের যদি আইনের সুরক্ষা না থাকে আর মানুষের মনে যদি নৃশংসতা নতুন নতুন এইরকম সীমা উদ্ভাবিত হয়, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি। প্রধানমন্ত্রীর এরকম একটি অবস্থানের পরেও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলানা সিরাজউদ্দৌলার পক্ষে লড়াই করতে যায়। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করছেন না, তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। এমন কোন সংস্থা নেই যে জায়গায় মেয়েরা নিরাপদ। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। যৌন নির্যাতনের শিকার যারা, তাদের বয়ানে উঠে আসে যন্ত্রণার ভয়াবহ বিবরণ। আমার বাবা মা আমার জন্য কাঁদতে কাঁদতে, আমার বাবা মরে গেছে, আমার মাটা সারা দিন রাত 24 ঘন্টা কেঁদেই বেড়াচ্ছে। এইরকম জ্বালা নুসরাতের পরিবারকে বয়ে বেড়াতে হবে। এই জ্বালা আমি আর কাউকে দেখতে চাই না। আমরা সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই এবং পুরনো ঘটনা থেকে আমরা আরো নতুনভাবে শিখতে চাই, যাতে নুসরাতের বিচারটা আরো দ্রুত করা হোক। নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান সবাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড পরিকল্পিত মন্তব্য করে মানবাধিকার কমিশনের পরিচালক বলেছেন, পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ সতর্ক হলে এই হত্যাকাণ্ড এড়ানো যেত। দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে রাফির ওপর আগুন হামলার স্থানটি পরিদর্শন করে 20 সদস্যের একটি দল। এদিকে আজও নুসরাতের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশন। সেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সঙ্গে কথা বলে 20 সদস্যের একটি দল। তাদের সঙ্গে পিবিআই এর কর্মকর্তা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 2 জন বিচারক উপস্থিত ছিলেন। অবশ্যই হত্যা মামলা হবে। এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ সতর্ক ভূমিকা পালন করলে নুসরাতকে মরতে হতো না বলে মন্তব্য করেন তারা। সাক্ষীদের বক্তব্য থেকে পরিষ্কার যে 27/3/2019 তারিখে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার ছাত্রী নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তার পক্ষে তার সাথে অশুভ আচরণ করে। একজন মেয়ের সম্ভ্রম রক্ষা করে কতটুকু বলা সম্ভব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোঝা উচিত ছিল। স্কুল প্রশাসন, স্থানীয় প্রশাসন আরো সতর্ক হতেন এবং বিষয়টার প্রতি গুরুত্ব দিতেন, তাহলে হয়তো 6/4/19 তারিখের ঘটনাটা এড়িয়ে যাওয়া সম্ভব হতো। এদিকে শোকতপ্ত সোনাগাজীতে আজও হয়েছে মানববন্ধন। এতে অংশ নেন ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আমরা যারা বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি আনবেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ওনাদেরকে ফাঁসি দিয়ে এই বিচার কার্য শেষ করবেন। 10 তারিখে আমরা নুসরাত দিবস হিসেবে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেয়, আমরা প্রধানমন্ত্রীর নিকটে এই আবেদন জানাই। আমাদের দাবি সোনাগাজী ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে নুসরাত জাহান রাফি নামে নামকরণ করা হোক। গত 6 এপ্রিল আলিম পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী নুসরাতকে আরেকটি ভবনে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় 4 জন মুখোশধারী। 10 দিন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর 10 এপ্রিল রাতে মারা যায় নুসরাত। সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী থানার ওসির সম্পৃক্ততা ও গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। সকালে রাজধানীর মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দায়িত্বহীনতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কাজে গাফিলতি আছে কিনা অথবা তার কর্মকাণ্ডে কোনো রকমের ভুলভ্রান্তি আছে কিনা, সেই জন্যই আমরা তাৎক্ষণিকভাবে প্রথমেই ওসিকে সরিয়ে দিয়েছি। এখন ওসির সম্পর্কিত তদন্ত হবে। যদি ওসির কর্মকাণ্ডে এমন কোনো কিছু পাওয়া যায় যে হ্যাঁ তার গাফিলতি ছিল, সঠিকভাবে তদন্ত করেননি অথবা সঠিকভাবে বিষয়টিকে হ্যান্ডেল করতে পারেননি, সেই জন্য তার বিষয়ে আইনানুগ যে ব্যবস্থাগুলো নেওয়া যাবে সেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নুসরাত জাহান রাফির আত্মার শান্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামে আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সজল। হ্যাঁ তামিম, আপনি যেমনটি বলছিলেন, গতকাল নুসরাত জাহান রাফিকে ঢাকা বার্ন ইউনিট থেকে নিয়ে আসার পরে এখানকার যে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা শেষে গতকাল সন্ধ্যার কিছুক্ষণ পরেই যে এয়া রয়েছে তার যে পারিবারিক কবরস্থান রয়েছে সেই পারিবারিক কবরস্থানে তার দাদির কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজকে আমরা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমাদের এখানকার যে স্থানীয় যে মসজিদ রয়েছে এবং এলাকার মসজিদ রয়েছে, পুরো জেলায় যে মসজিদ রয়েছে, সকল মসজিদে নুসরাত জাহান রাফির রুহের মাগফিরাত চাইয়ে দোয়া চাওয়া হয়েছে। সেই সাথে যারা নামাজ পড়ে বের হওয়ার পর আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন এই নির্মম এবং পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তারা। আমরা এখন রয়েছি সেই নুসরাত জাহান রাফির সেই বাড়ির দরজায়। এখানেও গতকাল থেকে দেখেছেন যে গত কয়েকদিন আগেও যখন নুসরাত জাহান রাফি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ঠিক তখন এই বাড়িটা ছিল শুনশান নিরাপত্তায়। আজকে কত মৃত্যুর খবরের পর থেকে গতকাল এখানে হাজার হাজার মানুষের সমাগম এসেছিল তার মৃতদেহটি দেখার জন্য, তার লাশবাহী গাড়িটি দেখার জন্য। তার যে পরিবারের যে আর্তনাদ ছিল, আমরা সকালে অনেকের সাথে কথা বলেছি, অনেকে এখন যে অবস্থা তারা অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তারা তাদের এই ফ্যামিলির এই অন্যতম সদস্যকে হারিয়ে প্রাণচাঞ্চল্যকর এই রাফিকে হারানোর পরে তারা অনেকটা বাকরুদ্ধ। তারা আর দাবি করছেন এই ঘটনার সাথে যারা যুক্ত তারা যেন কোনোভাবেই তনুর এবং অন্য আলোচিত হত্যাকাণ্ড যেভাবে কিছুদিন আলোচনার পর যেটা বিলীন হয়ে যায়, আর কোনো খোঁজখবর থাকে না, অন্তত এই রাফির হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্ত সৃষ্টি হয়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা এইসব কুলাঙ্গার রয়েছেন, যারা পিতৃতুল্য হওয়ার পরেও সন্তানদের উপরে বা শিক্ষার্থীদের উপরে যে তাদের যৌনতার লালসা ফেলে তাদেরকে বিপদগামী করে, এই ধরনের এমন দৃষ্টান্ত হবে যাতে করে এখান থেকে মানুষ শিক্ষা নিয়ে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। এবং তার পরিবারের এবং স্বজনরা এবং সহপাঠীদের সাথে অনেকে এসেছিলেন সকালে তার স্বজনদের সাথে দেখা করার জন্য। তারা জানিয়েছেন যে এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তার পরিবারের একটাই দাবি, তারা যেন নুসরাতের শেষ ইচ্ছে অনুযায়ী যে ডাইং ডিক্লারেশনে যে দাবি ছিল তার যে খুনি বা তার গায়ে আগুন লাগিয়ে গিয়েছেন তারা যেন কোনোভাবেই রেহাই না পায়, এবং পরিবার এবং তার প্রতি তাদের এই দাবিটা জানিয়ে গিয়েছিলেন। এই ছিল সর্বশেষ অবস্থা। তামিম।
ফেনী সোনাগাজী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। নুসরাতের ওপর আগুন হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন গ্রেফতার করা হয়েছে। সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া এই যুবকই স্থানীয়দের কাছে কেরোসিন তেলের বোতল ও ম্যাচ বাক্স উদ্ধারের দাবি করেছিল। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মোনা রিপোর্ট। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম। তাকে বিভিন্নভাবে সহায়তা করার অভিযোগের তীর পৌর কাউন্সিলর মাকসুদুল আলমের দিকে। এখন সবার প্রশ্ন, নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী 4 মুখোশধারী কারা? এক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুরুদ্দিনের নাম। জানা গেছে গত 6 এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি। মাদ্রাসার কাছেই একটি ফার্মেসির সামনে মানুষের প্রশ্নবাণে আটকে যায় বিচলিত নুরুদ্দিন। তার উপস্থিতিতেই নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী। নুরুদ্দিনকে জিজ্ঞাসা করলাম, তুই তো আসিলি এখানে, কি এখানে কি তুই কি ছিলি? আমার বাতিজা আরিফ সাহেব নুরুদ্দিন বলতেছে যে আমি ছিলাম, আমি সিএনজিতে উঠে দিয়েছি এবং কি এই কেরোসিনের বোতল আর ম্যাচ ছাদ থেকে আনছি। তার আচরণ বাকভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরুদ্দিন ওইখানে স্বয়ং অবস্থান ছিল। গ্রামের মেয়েটার প্রতি এইভাবে আবল তাবল কথা বলা আমি শুনছি অনেকগুলো তথ্য। তুমি যে নুরুদ্দিন আমি চিনি না, কিন্তু আমি তোমার আগে জিজ্ঞাসা করতাম। সে এর কথা বলতে বলতে সে দৌড় দিয়ে চলে গেছে। মূলত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের মা। এই মামলায় গত 27 মার্চ গ্রেফতার হয় অধ্যক্ষ সিরাজ। পরদিনই নুরুদ্দিনের নেতৃত্বে গড়ে তোলা হয় সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ। একই দিন দুপুরে করা হয় মানববন্ধন ও বিক্ষোভ। সেখানে নুসরাতের পক্ষে অবস্থান নেওয়াদের হুমকি দিয়েছিলেন নুরু। ফেসবুকে মেসেঞ্জারে যাদের সাথে অ্যাড আছে তাদেরকে মেসেজ দিছে যে এই 28 তারিখ এই সকাল 9টার সময় সবাই মাদ্রাসা আসবা, সিরাজউদ্দৌলা সাহেবকে জেলের তাকলা ভাঙ্গে এই মুক্তি করে আনবো। সিরাজউদ্দৌলা নুরুদ্দিন এবং শামীমকে দিয়ে বড় একটা বাহিনী গঠন করে, যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না। নুসরাতের ভাইয়ের দাবি, নুরুদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী। তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ। আমি নিশ্চিত যে নুরুদ্দিন আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার মোবাইলের কল লিস্টটা বাইর করলেই কারা কারা জড়িত এটা বাইর হয়ে যাবে। এজাহারনামীয় আসামি নুরুদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরুদ্দিন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। 4 দিনের সরকারি সফরে আজ বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল দুদেশের সরকার প্রধানের বৈঠকে বাণিজ্য সহ বিভিন্ন খাতে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল 8টা 20 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যর্থনা শেষে বিমানবন্দর থেকে প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। এছাড়া পহেলা বৈশাখের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। টানা 3 দিনের ছুটিতে পর্যটক মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত। সাগরের ঢেউয়ের উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা, নিরাপত্তায় টুরিস্ট পুলিশ। এবার হজযাত্রীদের বাংলাদেশ অংশের পাশাপাশি সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হবে। সৌদি টেকনিক্যাল দল বিমানবন্দরের বিশেষ জোনে এটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এর ফলে জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা লাঘব হবে বলেও দাবি করেন তিনি।
দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, এবার ভিসার জন্য অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার আগে দেশের 8 বিভাগে হজযাত্রীর আঙ্গুলের ছাপ নেওয়া হবে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 7,198 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 হজে যাবেন। বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাদের সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন কাজ হতো সেই কাজটি এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে। হজ ভিসার জন্য এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার আগেই দেশের 8 বিভাগের প্রত্যেক হজ যাত্রীর 10 আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। অবশেষে শেষ হয়েছে পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2টি পিলারের পাইলিংয়ের কাজ। চলতি সপ্তাহে এই 6 ও 7 নম্বর পিলারের পাইলিং সম্পন্ন করার মধ্য দিয়ে সেতুর কাজে আর কোনো জটিলতা রইল না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আসন্ন বর্ষা মৌসুমের আগে এখানে পিলারের কাজও শতভাগ শেষ করা যাবে বলে আশাবাদী তারা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। পদ্মা সেতুর সব জটিলতা ছিল মাওয়া প্রান্তেই। জাজিরা প্রান্তে বিশেষ চ্যানেলে কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে সব মৌসুমে থাকে স্রোত, কখনো কম কখনো বেশি। পরিকল্পনা মাফিক মাওয়ার 6 নম্বর পিলারটিকে প্রথম দৃশ্যমান করার লক্ষ্যেই শুরু হয়েছিল পদ্মা সেতুর কাজ, কিন্তু বিধিবাম 42টি পিলারের মধ্যে 6 এবং 7 নম্বর পিলার তৈরি করতে গিয়ে মুখোমুখি হতে হলো নদীর তলদেশের মাটির গঠনগত জটিলতার। ফলে বন্ধ করে দিতে হয় এর আশপাশের আরও 11টি পিলারের কাজও। সমাধানে কাজ করেছে দেশি বিদেশি 6টি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, তাও সময় লেগেছে 1.5 বছরের বেশি। সংশোধিত নতুন নকশায় দৈর্ঘ্য 124 মিটার রেখেই 6টি জায়গায় 7টি করে খুঁটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদ্ধতিতে গত বছরের নভেম্বর মাসে আবার শুরু হয় কাজ। তবে তাতেও কাজ হয়নি 6 ও 7 নম্বর পিলার সংক্রান্ত জটিলতার। অন্য পিলারে এই পদ্ধতি কাজ করলেও এই 2টি পিলারের খুঁটিগুলোর গায়ে আলাদা করে ট্যাম বসাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইতোপূর্বে ট্যাম বসানো হলো, স্টিলের খুঁটিতে ট্যাম বসানোর প্রয়াস এই প্রথম। কিছুটা সংশয় ছিল শেষ পর্যন্ত কাজ হবে তো, সেটা হওয়ার মধ্য দিয়ে হাত ছেড়ে বাঁচলেন সংশ্লিষ্টরা। শতভাগ সমাধান ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, যে ডিজাইনের ভিত্তি করে তারা কাজটা করবে। সুতরাং আর এখানে আর ডিজাইনারের তেমন কিছু করার নেই। এখন কনস্ট্রাকশনের প্ল্যানিং এবং কনস্ট্রাকশনটা কত কুইকলি করে যেতে পারে। বর্ষার আগে পাইলগুলো শেষ করব, এই আমাদের টার্গেট। মূল নদীর কোনো পাইল থাকবে না ইনশাল্লাহ বর্ষার আগে। আমরা মে মাসের মধ্যেই মূল নদীর পাইলগুলো শেষ করতে চাচ্ছি। সেতুর 42টি পিলারের মোট 274টি খুঁটির মধ্যে এই পর্যন্ত শেষ হয়েছে 247টির কাজ। পদ্মার সবচেয়ে জটিল ও ঝামেলার পিলার বলা হয় এই 6 ও 7 নম্বর পিলারকে। মাওয়া প্রান্তের 2, 3, 4, 5 নম্বর পিলারের কাজ হলো 6 নম্বর পিলারের জটিলতার কারণে 1 নম্বর মডিউলে কাজ ধরা যায়নি। একইভাবে 7 নম্বর পিলারের কারণে 2 নম্বর মডিউলের কাজও থমকে আছে। আর তাই স্প্যান বসানো হচ্ছে 3 নম্বর মডিউলে। কিন্তু এখন এই 6 ও 7 নম্বর পিলারের জটিলতা অবসান হওয়ার পর দ্রুতই এই 2টি মডিউলও কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জয়পুরহাট সদরের বানিয়াপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও 21 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজ। বিস্তারিত জানতে সরাসরি টেলিফোনে যোগ দিয়েছি তার সঙ্গে। সবুজ। জি ধন্যবাদ আপনাকে। আমি এখন ঘটনাস্থলে এসেছি। জয়পুরহাট বগুড়া আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা জয়পুরহাট নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ আরো 5 জন, টোটাল 8 জন নারী এবং শিশু নিহত হয় ঘটনাস্থলেই। আহত অন্তত 21 জনকে স্থানীয় ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত জয়পুরহাট সদর আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। সর্বশেষ লাশগুলোকে নিয়ে উৎসুক জনতা ঘিরে রেখেছে। ফায়ার সার্ভিস ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন এসেছেন। আহতদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য তারা তৎপর হয়ে আছেন। সর্বশেষ ছিল
জয়পুরহাট বগুড়া আঞ্চলিক সড়কের দুর্ঘটনাস্থল থেকে এই খবর। জয়পুরহাট সদরের বানিয়াপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 21 জন। ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজ। পয়লা বৈশাখকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। এ সময় তিনি আরও জানান, পয়লা বৈশাখে কোনো ধরনের নাশকতার হুমকি নেই, তারপরও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষকে ঘিরে নগরীর উৎসব স্থলগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গল শোভাযাত্রার নিশ্ছিদ্র পুলিশ প্রহরা থাকবে। এছাড়া রমনা পার্ক, চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, গুলশান পার্ক, রবীন্দ্র সরোবর ও বাহাদুর শাহ পার্ক সহ উৎসবস্থলে সিসি ক্যামেরা বসানো থাকবে। মোটরসাইকেল পেট্রোল, ফুড পেট্রোল, অবজারভেশন পোস্ট, আমাদের সিসিটিভি মনিটরিং সিস্টেমের ভিতরে আমরা নিয়ে আসব বিশেষ যতগুলো আমাদের ভেন্যু আছে সবগুলোই। ব্যাগ সাধারণত ক্যারি করতে দেওয়া হয় না, এবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই যে আমরা নিরাপদেই এই অনুষ্ঠান আয়োজন করতে পারবো দেশব্যাপী যে কোনো জায়গায়, এবং আমরা সর্বদা প্রস্তুত আছি যে কোনো ধরনের নাশকতা রোধ করার জন্য। নববর্ষের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। শফিক, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, আধার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে, স্লোগানে পহেলা বৈশাখের একেবারে সকাল 9টায় চারুকলা অনুষদ থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। সেই শোভাযাত্রার শেষ মুহূর্তের দিকের প্রস্তুতিগুলো চলছে। এবার টোটাল 8টা কাঠামো থাকবে। গ্রামীণ আবহ তুলে ধরা হয়েছে, আবহমান বাংলা লোকজ ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে। প্রধানতম প্রতিরূপটি হচ্ছে এবার বাঘ ও বক। সবকটি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে এবং সেই স্ট্রাকচারগুলোতে এখন শেষ মুহূর্তের রং তুলির আঁচড় চলছে। সুন্দর কাগজে, রঙিন কাগজে সেটা ফুটিয়ে তোলা হচ্ছে স্ট্রাকচারের অবয়ব, এবং চারুকলা অনুষদ জুড়ে সেই ব্যস্ততা চলছে। সকালে আমি গিয়েছিলাম রমনা বটমূলে, যেখানে ছায়ানট প্রতি বছরের মতো বর্ষমূলের সেই বটমূলেই বর্ষবরণ উৎসব পালন করে থাকে ভোরবেলায়। এবার 52তম বারের মতো তারা আয়োজন করতে যাচ্ছে সেই রমনার বটমূলে সেই বর্ষবরণ, ঐতিহ্যবাহী বর্ষবরণ। সেখানে র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। আমরা ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড এবং সিসিটিভি ক্যামেরার উপস্থিতি দেখতে পেয়েছি। আমরা র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক তিনি এসেছিলেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেক্ষেত্রে তিনি ডিএমপি কমিশনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের যেই সতর্কবাণী বা যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার কথাও বলেছেন। সন্ধ্যা 6টার মধ্যে আসলে উন্মুক্ত স্থানে যে ধরনের অনুষ্ঠানগুলো পালন করবেন, পুরো শহর জুড়ে যে অনুষ্ঠানগুলো আসলে পালন করা হবে সেগুলো শেষ করতে বলা হয়েছে। এবং এটা ছাড়াও মুখোশ পরার ব্যাপারে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, ভুবজেলা বাঁশি বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এবং এটা ছাড়াও মানে মানুষকে বা যারা অংশ নেবেন সেই পহেলা বৈশাখের বর্ষবরণের সেই অনুষ্ঠানে তাদেরকে ব্যাগ বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। শুধু মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে ছোটখাটো পার্স ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের আসলে নানা ধরনের প্রস্তুতি চলছে এখানে, এবং চারুকলা অনুষদেও এখন শেষ মুহূর্তে সেই প্রস্তুতিগুলো চলছে। শফিক। বৈশাখী কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ। তামিম, আর একদিন পরেই বাঙালির প্রাণের উৎসব বৈশাখ অর্থাৎ নববর্ষ বরণের জন্য পুরো নগরবাসী যেমন প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোতেও কেনাকাটা বেশ জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সরকারি ছুটির দিন হওয়াতে কিন্তু ক্রেতাদের বেশ ভালো সমাগম হয়েছে। অন্যান্য যে বিপণী বিতানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে অনেকে আসছেন তাদের প্রিয়জনের জন্য কিংবা নিজের জন্য একটি বৈশাখী রঙে রাঙিয়ে একটি পোশাক কেনার জন্য। মূলত আমরা দেখতে পাচ্ছি আসলে
বিশেষ করে লাল, সাদা কিংবা অন্যান্য যে রঙিন পোশাকগুলোর দিকে আসলে এবারে ক্রেতাদের বেশি আকর্ষণ। অন্যান্য বছরের মতোই আসলে সব বছরই থাকে, একটু রংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বৈশাখী উৎসবকে কেন্দ্র করে। বৈশাখের দিনটাকে নিজেকে একটু রাঙানোর জন্য, নিজেকে আসলে আরও কিছুটা বাঙালিয়ানায় ফুটিয়ে তোলার জন্য কিন্তু বৈশাখী পোশাকটা বাঙালিদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাই যে আসলে বৈশাখকে বরণ করার জন্য শুধুমাত্র যে রমনার বটমূলে গিয়ে গান শোনা কিংবা পান্তা ইলিশ খাওয়া, সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই সরে এসেছে। এখন কিন্তু বাঙালি তার মূল যে সত্তা, সেই সত্তাটাকে আসলে প্রকাশ করার জন্য সকালবেলা যেমন তারা বিভিন্ন প্রভাত ফেরিতে যাচ্ছেন কিংবা একই সঙ্গে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন, একই সঙ্গে কিন্তু আসলে প্রিয়জনকে নিয়ে অন্যান্য উৎসবের মতোই কিন্তু তারা প্রিয়জনকে নিয়ে একটি ভালো সময় কাটানোর জন্য বৈশাখকে বেছে নিয়েছেন কিংবা বৈশাখের উৎসবকে আরও বেশি রাঙিয়ে তোলার জন্য কিন্তু সবাই সেই প্রস্তুতি নিয়ে থাকেন। সেই প্রস্তুতির অংশ হিসেবে পোশাকটা একটি বেশি গুরুত্বপূর্ণ জায়গায় দখল করে নিয়েছে বিগত কয়েক বছর ধরে। আর তাই আমরা দেখছি বিপণী বিতানগুলোতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড়ও আসলে লক্ষ্য করছি। সকাল থেকে আমরা দেখেছি যে বিপণী বিতানগুলোতে ক্রেতারা আসছেন, এবং যেহেতু আজকে শুক্রবার, বিকেল বেলাতেও কিন্তু আসলে একই রকমের ভিড় থাকবে বসুন্ধরা শপিং সেন্টার সহ আশেপাশের অন্যান্য বিপণী বিতানগুলোতে। তো মোটামুটি তামিম, এই ছিল এখন পর্যন্ত বৈশাখকে কেন্দ্র করে বিপণী বিতানগুলোতে কেনাকাটার সর্বশেষ অবস্থা। বৈশাখী কেনাকাটার খবর জানাতে রাজধানী বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এদিকে টানা 3 দিনের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের ঢেউয়ে ভ্রমণ পিপাসুরা বেশ উচ্ছ্বসিত। পর্যটকের ভিড় বাড়ায় ব্যস্ততা বেড়েছে সৈকতের দোকানি ও হোটেল ব্যবসায়ীদের। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টানা 3 দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে আবারও ভিড় করেছে লাখো পর্যটক। সকাল থেকে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। তীব্র গরমও হার মানাতে পারছে না এসব ভ্রমণ পিপাসুদের। সমুদ্র স্নান ও প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন সবাই। এখানে বেড়াতে এসে খুবই এনজয় করছি। আমি আমার ফ্যামিলি সহ সবাই আসছি। এখানে অনেক ভালো লাগছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে আগেও এসেছি, তখনের থেকে এখন নিরাপত্তাটা অনেক বেশি মনে হচ্ছে। এখানে না আসতাম আমরা তো বুঝতে পারতাম না যে এখানে এত মজা, এত আনন্দ পাইতেছি আমরা। টানা ছুটিতে হোটেল মুটেল ও পর্যটন স্পটগুলোতে বেড়েছে পর্যটকের চাপ। তাই ব্যস্ত সময় পার করছেন সৈকতের দোকানি ও হোটেল ব্যবসায়ীরা। আর পর্যটকদের নিরাপত্তায় হোটেল মুটেল ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকও আসতেছে, সামনে আরো আসবে, আমাদের বেচা বিক্রিও ভালো হচ্ছে, সামনে পর্যটক আর বেশি আসলে আরো ভালো হবে। ব্যস্ত সময় পার করছে প্রচন্ড পরিমাণ পর্যটক এই ছুটিতে। বাংলা নববর্ষ উপলক্ষে রবিবার ছুটি পড়েছে, এই উপলক্ষে লক্ষ লক্ষ পর্যটক ইতিমধ্যে কক্সবাজার আসতে শুরু করেছে, এবং তাদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভ্রমণ পিপাসু পর্যটকেরা শান্তিপূর্ণভাবে তার ভ্রমণ শেষ করে নিরাপদে ফিরে যেতে পারবে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সৈকত নগরীর 4 শতাধিক হোটেল মুটেল সেজেছে নতুন সাজে। আর আগত পর্যটকদের আনন্দ দিতে থাকছে এসব হোটেলে নানা আয়োজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দোষী সাব্যস্ত, হতে পারে 1 বছরের সাজা। দলীয় কর্মসূচি ও আন্দোলনগুলোতে অংশ না নেয়ায় নেতাকর্মীদের ভর্ৎসনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আন্দোলন নিয়ে নেতাকর্মীদের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন। নেতাকর্মীরা আন্দোলনেও ব্যর্থ বলে উল্লেখ করেন তিনি। অসুস্থ বেগম জিয়াকে মুক্ত করতে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আপনার মানববন্ধনে যদি আমি 50,000 লোক পাই, আমি আরো বড় কর্মসূচি নেওয়ার সাহস পাবো। আপনারা আসেন প্রোগ্রামে। এই তো কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন গেল, যখন রাত্রেবেলা ভোট কাটা হলো, এত টাকা পয়সা খরচ করলাম, এত নেতা কর্মী আমাদের, আমরা দেশের কোথায় এটা প্রতিরোধ করেছি? যে গরম বক্তৃতা আমরা এখানে দেই, ওই গরম সেই দিন থাকে না কেন? মুখের কথা এবং আচরণ আমরা যখন একরকম করতে পারবো, পরিবর্তন তখনই আসবে। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাত হত্যায় আজও প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা, মানববন্ধন। পুলিশ সতর্ক হলে এমন মৃত্যু হতো না বলল মানবাধিকার কমিশন।
নুসরাতের গায়ে আগুন দেয়ায় সন্দেহভাজন মুখোশধারী নুরউদ্দিন ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার। অধ্যক্ষ সিরাজের মুক্তির দাবির নেতৃত্ব দিয়েছিল এই যুবক। জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৮, আহত ২১, অনেকের অবস্থার আশঙ্কাজনক। ঢাকাতেই সম্পন্ন হবে হজ যাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। কমবে জেদ্দায় অপেক্ষার বিড়ম্বনা। এবং অবশেষে শেষ হলো পদ্মা সেতুর সবচেয়ে জটিল ২ পিলারের পাইলিং কাজ। নির্মাণে আর নেই কোনো প্রতিবন্ধকতা, জানালেন প্রকল্প পরিচালক। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।